গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছি এর ৭ম পর্ব। পরীক্ষিত। ৭ মাইল রাস্তা হেঁটে এলাম এই রাত্রে। লাস্ট বাস চলে গিয়েছিল, পকেটে পয়সা ছিল না। ফিরে এসে লিখতে ইচ্ছে হলো, একটা কথাও হারাতে ইচ্ছে করে না। এতক্ষণ যা যা মনে পড়লে সবই টুকে রাখতে চাই, নইলে হারিয়ে যাবে। অতি কষ্টে শেখরকে কাটানো গেছে। গড়িয়াহাটার মোড়ের আগে আর কিছুতেই যেতে চায় না। সাহিত্য আন্দোলন, কবিতার ফর্ম এইসব নিয়ে বকবক শুরু করেছে। রাত দুপুর, অশ্লীল, ফলানো। তারপর বলে যে আমার বাড়িতে আসবে। আমি গেলুম ওর বাড়িতে থাকতে, তার বদলে ও চায় আমার বাড়ি। একদিন ওর বাড়ি আমি থেকেছি, একদিন আমার বাড়িতে ও থাকবেই। এ কি কমিউনিজম নাকি? আমি ওর বাড়ি থাকব, বেশ করব। বাপের টাকা আছে, একা টাকা ওড়াচ্ছে, খানিকটা মাল খেয়ে আগ্রম করে। আমি ওর বাড়িতে থাকি, বন্য হয়ে যাই, পরে জীবনীতে লিখবে। কিন্তু আমার বাড়িতে জায়গা নেই। আজ ভবকেষ্ট মিত্রের কাগজের অফিসে গিয়েছিলাম। শুনলাম আমার নাটকটা এ মাস থেকে ধরবে না। আগে শেখরের উপন্যাস। শুনে গা জ্বলে গেল। শেখরের কি টাকার অভাব? ওর কি দরকার উপন্যাস লেখার? তাছাড়া যখন শুনেছে আমি ওখানে লেখা দেব, ১০০টা টাকা পেলে আমার কত কাজে লাগত। ভবকেষ্টর চেলা রামকেষ্ট আবার বলে, আপনি বিমলেন্দুবাবুর উপন্যাসটা জোগাড় করে দিতে পারেন। দেখো, বিমলেন্দু একটা বিরাট কেষ্টবিষ্টু, ট্রাস খেলে। রাগে আমার মুখে থুতু এসে গিয়েছিল। ইচ্ছে হচ্ছিল থুতু লোকটার মুখে মাখিয়ে দিই। তার বদলে হাসি এনে বললাম, ঠিক আছে, আমি এনে দেব, আপনাদের আর যেতে হবে না ওর কাছে। বিমলেন্দুকে একদিন কথায় বলে দিলেই হবে যে ভবকেষ্ট তোর খুব নিন্দে করছিল। বলছিল, তোর কাছের মেঘে গল্পটা কাফকা থেকে টোকা। হারামজাদা শুয়োরকা বাচ্চারা ফোকটের নাম কিনছে। শিল্পের জন্ম সর্বস্ব পণ করলুম আমি, আর ওরা মজা লুটল। আমি দিনরাত মানিনি, ভয়, ভাবনা, মায়া, মমতা মানি না। জীবনটাকে ছুঁড়ে দিয়েছি শূন্যে। আর ছাপার অযোগ্যেরা রাত্রে বাড়ি ফেরা ঠিক রেখে, পরের দিনের গাড়ি ভাড়া বাঁচিয়ে, মা বোনের কাছে মান ঠিক রেখে থানা পুলিশ সামলে শিল্পী সেজেছে। শালারা আমার সঙ্গে ঘুরে। না, বড় বেশি রাগ এসে যাচ্ছে। আজ নেশাটা পুরো হয়নি, আর হাফ নেশা হলেই শরীরে বিষম রাগ এসে যায়। ইচ্ছে হয় সব অশ্লীলকে ডুবে ছাড়ি ওদের নিয়ম। সাবধানে ১২টা বাজাই। সেই অবিনাশ হঠাৎ ছুটে রাস্তা পার হতে গেল। দুদিক থেকে দুটি গাড়ি, প্রচণ্ড ব্রেক কষার শব্দ। আমার মনে মনে চোখ বুজে খুশি হলাম। নিশ্চয়ই ওটা গেছে। ঈশ্বর, তুমি ধন্যবাদার্হ। ওর একটা কিছু শাস্তি পাওনা ছিল, প্রাণে যেন না মরে, হাত পা খোড়া হয়ে যাক। ভিড় ঠেলে গেলাম, হা হরি, একটা নিরীহ কুকুর চাপা পড়েছে, অবিনাশ অক্ষত। কুকুরটার জন্য এমন আন্তরিক দুঃখ হলো আমার যে অবিনাশকে চাপা দিতে পারিনি বলে গাড়ির ড্রাইভারের নাকে ঘুষি মারল। বেঁচে থাকার আশ্চর্য ভাগ্য নিয়ে জন্মেছে ওটা। তবে ওকে আমি শিক্ষা দিয়ে দেব, বুঝিয়ে দেব শিল্পের সঙ্গে শত্রুতা কি সাংঘাতিক জিনিস। অনিমেষের সঙ্গেও সুযোগ পাচ্ছি না। সেদিন হাসপাতালে গিয়েছিলাম। বাইরে দাঁড়িয়ে আছে তাপস, শেখর, অম্লান, বিশ্বদেব, অবিনাশ, ছায়া, মায়া, কায়া, সব। অবিনাশের চোখ জ্বলজ্বল করছিল। পেচ্ছাবখানার পাশে এসে ওকে বললুম, কিরে, কার মুখ দেখতে এসেছিস? জবাব দিল না। এক পাটি দাঁতের উপর আরেক পাটি দাঁত ঘষে গেল। চোয়াল নড়া দেখে বুঝলুম। আবার বললাম, অমন ছটফট করছিস কেন? উত্তর নেই। কাঁধে হাত দিয়ে বললুম, অবিনাশ। অত্যন্ত বিনীত গলায়ও বলল, পরীক্ষিত, তুই এখন অন্য কারুর সঙ্গে কথা বল। কোনো কারণে রাগ হলে আমি চুপ করে থাকতে চাই। আমি চেয়েছিলাম ওকে রাগিয়ে দিতে। রেগে গেলেই ও দু একটা বোকামি করে, নইলে এমনিতে ভয়ানক সাহেংসা ছেলে। মুখখানা টকটক করছিল অবিনাশের। অনিমেষ একপাশে দাঁড়িয়ে নখ করছিল। নার্স এসে বলল, কনগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। ছেলে? অনিমেষের চেয়ে বেশি চেঁচিয়ে উঠল শেখর আর ছায়া, যেন বাপের জন্মে কোনো ছেলে হওয়ার কথা শোনেনি। অনিমেষ সামনে এসে বলল, ওরা ভালো আছে তো, দুজনেই? দুজন না তিনজন। নার্সটা মুচকি হাসল। বেশ গোলগাল চেহারা, লেবুর মতো দুটো গাল। তবু মনে হলো পেছনে প্যাড বেঁধেছে, নইলে অতটা উঁচু আর শেপলি। ইচ্ছা হলো একটা টোকা মেরে। তিনজন? তার মানে? হ্যাঁ, তিনজন। সারা মুখে নীলকালি মাখার মতো হাসল নার্স। এবার লক্ষ্য করলুম ওর বেশ গোঁফ আছে। একটু না, বেশ নীলের চেক নাই।
পা দুটো যখন অত সাদা তখন নিশ্চয়ই পায়ের লোম কামায়। সেই সময় কি গোঁফও চেঁচে নেয় নাকি মাঝে মাঝে? অধিকাংশ মহিলা সাহিত্যিকে গোঁফ কামায় শুনেছি, নিজে যাচাই করে দেখিনি অবশ্য। তিনজনকে? অনিমেষ কেবিনের দিকে যেতে গেল। নার্স মিষ্টি হেসে বলল, ঠিক যেন কোনো অশ্লীল কথা শেখাচ্ছে। আপনার যমজ হয়েছে, খুব ভালো ওয়েট, 5.5 পাউন্ড করে। সবাই ভালো আছে। আসুন আমার সঙ্গে, বেশি কথা বলবেন না। আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। যমজ শুনে আমরা সবাই শব্দে বিস্মিত হয়ে গেলুম। সত্যিকারের যমজ? বহুদিন বাদে একটা খাঁটি আশ্চর্য ঘটনা শুনলুম। আমাদের চেনাশুনো কারোর কখনো যমজ সন্তান হয়েছে শুনিনি। স্কুলে আমাদের ক্লাসে প্রশান্ত আর সুশান্ত নামে 2 ভাই পড়ত। অনিমেষ একেবারে অভিভূত হয়ে পড়েছে, মুখানা ফ্যাকাশে। নার্সের হাতটা গপ করে চেপে ধরে বলল, আপনি ঠিক বলছেন, আমারই কেবিন নাম্বার 3। কখন? নার্সটা যেন ভারী মজা পেয়েছে, কচি খুকির মতন চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনারই। আপনার স্ত্রীর নাম গায়ত্রী তো? আপনাদের আগে বলা হয়নি। প্রথম বেবি হবার ঠিক 11 মিনিট পরেই আরেকটি। কি ভাগ্য আপনার! 2টি ছেলে, মেয়ে নয়। অনিমেষ তখনও নার্সের হাত ধরে আছে, জিজ্ঞেস করল, দুজনেই? হ্যাঁ, বলছি তো 2টি ছেলে। না তা নয়, দুজনেই। হ্যাঁ হ্যাঁ, দুজনেই বেঁচে আছে, খুব নর্মাল ডেলিভারি। অবিনাশ জিজ্ঞেস করল, আর ছেলে দুটির মা কেমন আছে গায়ত্রী? খুব ভালো, জ্ঞানও ফিরে এসেছে। গিয়ে দেখুন না, হাসছে। অবিনাশ অনিমেষের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কংগ্রাচুলেশন। করিডোর দিয়ে প্রায় ছুটতে ছুটতে এসে বলল, তোমরা খবর শুনেছ? যমজ হয়েছে। শিশুর মুখ দেখে কিছুই বোঝা যায় না, 2টো রক্ত মাংসের পুতুল। ওদের চোখ, নাক, কান ও লিঙ্গ আছে, হাসি ও কান্না আছে, পেশির শক্তিতে হাত ও পা ছুটতে পারে। দুঃখ আছে, অর্থাৎ খিদে পেলে বা পিঁপড়ে কামড়ালে কাঁদতে জানে। সুখবোধও আছে, অর্থাৎ মায়ের বুক পাওয়া। শুধু নেই স্বাতন্ত্র্য। ওরা আলাদা নয়। দুটোকেই আমার একরকম মনে হয়েছিল। হয়তো যমজ বলে ওরা একরকম দেখতেই হবে, কিন্তু ওরা অন্য শিশুর চেয়েও আলাদা নয়। বস্তুত দুনিয়ার সমস্ত সদ্যজাত বাচ্চাই আমার কাছে এক। ওরা একই রকম ভাবে চেয়ে থাকে। চৈতন্যের কোন প্রদেশ থেকে আসে ওরা? কি সরল ও দুর্ভেদ্য চেয়ে থাকা! কোথাকার এক বেঁচে থাকার প্রবল দাবি নিয়ে এসেছে। 2টো মায়ার পিণ্ড। ওহ, বিপুল প্রতীক্ষা ও ধৈর্য নিয়ে আসতে হয় পৃথিবীতে। কত কি শিখতে হবে! হাঁটা চলা, শব্দভ্রম থেকে বাক্যবন্ধ, খাবার, চুরি, স্বর ও ব্যঞ্জন, পোশাক পরা, আগুনে হাত দিলে হাত পড়ে, এই অভিমানী জ্ঞান, ঘড়ি বা লাট্টু, ছোঁক ছোঁক, ফ্রক বা হাফ প্যান্টের নিচের রহস্য, নিজেকে লুকোবার জন্য শূন্যতাবোধ, রক্তের ডাক ও কর্মবন্ধন, তারপর আরেকজনকে নিয়ে বিছানায় শুয়ে এইরকম আর একটা মাংসের পুতুল তৈরি করা। পরাবিদ্যা বুঝি বলে একেই, অথচ চক্র দিয়ে আরম্ভ কি যেন একটা সংস্কৃত শ্লোক, পরে দেখে নেব। অথবা সূক্ষ্মতা বুঝি এই। না, জীবনচক্র জিনিসটা আমার পছন্দ হয় না। আমার পৃথিবীতে আমি কোনো উত্তরাধিকারী রেখে যাব না। আমি নবজাতকের দিক থেকে চোখ ফিরিয়ে গায়ত্রীর ক্লান্ত খুশি ছুঁয়ে অনিমেষকে দেখলুম। যেন ওর ঈশ্বর দর্শন হয়েছে। এমন মুখ! খুব ইচ্ছে হলো ওকে একটা ধাক্কা দিই। ওকে বলি, অনিমেষ, মানুষের অতটা খুশি আমার সহ্য হয় না। না হয় যমজ ছেলেই হয়েছে। এমন কি দৃশ্য আছে পৃথিবীতে যা মানুষকে সত্যিকারের খুশি করতে পারে? চোখ না বুঝলে মুখ জাগে না। আমি বলতে চাইছিলাম, অনিমেষ, চোখ বুজে নিজের মুখ দেখ। ওই সন্তান তোর কেউ নয়। বন্ধু-বান্ধব ফান্ধব আমার মোটেই ভালো লাগে না। অর্থাৎ আমার কোনো বন্ধু নেই। যে আমাকে খাওয়াবে সে আমার বন্ধু। যে আমাকে রাত্রে থাকতে দেবে সে আমার বন্ধু। কোনো কাগজের জন্য যদি কেউ লেখা চেয়ে টাকা দেয়, বা যখন তখন সিগারেট পাওয়া যাবে, বা ট্রামে বাসে ভাড়া দেবে, তাহলে বন্ধু বলা যায়। আর কিছু আমি দুচক্ষে দেখতে পারি না। এক একটা আছে, ভিখিরির মতো বসে থাকে আর সাহিত্য ফাহিত্য নিয়ে কথা বলতে চায়। আমিও তো ভিখিরি। ভিখিরির সঙ্গে ভিখিরির বন্ধুত্ব করে কী লাভ? মোটেই পছন্দ করি না। অনেকে আবার বন্ধুত্ব করে ধার শোধ চায়, যেমন আজ শেখর। কিন্তু সবচেয়ে বড় বদমাস অবিনাশ, কারণ ও আর আমার বন্ধুত্ব চায় না। ওর কথা ভাবলেই গা জ্বলে যায়। অতক্ষণ অন্ধকার দিয়ে হেঁটে এলাম। ওহ, কি অন্ধকার! হেঁটে এলাম না সাঁতরে এলাম। শরীর ডুবে গেল, গা হাত পা দেখা যায় না। চোখে নাকে কানে অন্ধকার ঢুকে যাচ্ছিল। খানিকটা অন্ধকার হঠাৎ করে খেয়ে ফেললুম ভুলে। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে এক জায়গায় বমি করার মতো অন্ধকার বার করে দিলুম পেট থেকে।
নাক ছেড়ে সিনকির মতো অন্ধকার পরিষ্কার করলুম, তাও শালারা যেতে চায় না। খানিকটা বাদে রাস্তা ভুল হয়ে গেল। কাদার মতো থকথকে অন্ধকার দিয়ে হাঁটতে হাঁটতে ঘেন্নায় শরীর গুলোচ্ছিল। একদিন কল্যাণের সঙ্গে এমন ঘোর অমাবস্যায় হেঁটেছিলুম বহরমপুরে। কল্যাণ একটা চুরুট খাচ্ছিল, মাঝে মাঝে সেই চুরুটের ম্লান লাল আলো। সেদিন আর কি হয়েছিল মনে নেই, শুধু মনে পড়ে আমাদের দুজনের বহুক্ষণ পাশাপাশি অন্ধকারে হাঁটা। ও, সেদিন আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। আহা, এতদিন মনে পড়েনি কেন? আমরা দুজনে হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে চলে এলাম গির্জার পাশ দিয়ে। আমরা দুজনে কোনো কথা বলিনি, এমনভাবে হাঁটছিলুম যেন বহুক্ষণ আরও ওইরকমভাবে হাঁটতে থাকব। কিছুক্ষণ আগে কল্যাণ গান গাইছিল চেঁচিয়ে, জোরালো সুরেলা ও রমণ শিরেঙ্গে চেহারায়। গান অসম্ভব ভালো লাগছিল, সেই সঙ্গে বিরক্ত হয়েছিলামও, কারণ ও গান গাইছিল আপন মনে, আমাকে গানের সঙ্গী করেনি। তারপর হঠাৎ চুপ করে উৎকটভাবে গম্ভীর হয়ে গেল। নদীর পাড়ে এসেও আমরা হাঁটা থামাইনি। মনে হলো আমরা নদীর ওপর দিয়ে হেঁটে যাব। ঘাটের সিঁড়ি বেয়ে জলের কাছে এলাম। আমার দেখতে ইচ্ছে হলো কল্যাণ কি করে। ও আস্তে আস্তে জলে নেমে যাচ্ছে। আমি দেখতে লাগলুম। প্যান্ট ভিজিয়ে ফেলল। যখন বুক জলে তখন ফিসফিস করে আমি ডাকলুম, কল্যাণ। কল্যাণ পিছন ফিরে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলো। এসেও কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ বলল, শ্যামা কথাটার মানে কি রে? কালো? তন্নি শ্যামা শিখরী দশনা। কালিদাসের নায়িকা কি কালো ছিল? আমি বললুম, না, শ্যামা মানে যে স্ত্রীলোকের শরীর শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে। হঠাৎ কিছু না, ও বলল। আবার খানিকক্ষণ চুপ, পরে বলল, ওপারে একটা লোক দেখতে পাচ্ছিস? না। ওই যে দেখ, লাল আলোর একটা ছিটে। হারিকেন হাতে মাঠের মধ্যে দিয়ে একটা লোক হাঁটছে। আমার কি মনে হলো জানিস? আমি এইমাত্র নদীটা পেরিয়ে গিয়ে ওপারে মাঠে হাঁটছি। তোকে বললুম একটু দাঁড়া। কিরকম যেন স্বপ্নের মতো এক মুহূর্তে দেখতে পেলুম। ওপারে তো কবরখানা, তোর ওখানে রাতে যেতে ইচ্ছে করছে? না, শুধু নদীর ওপারে যে কোনো জায়গায়। হঠাৎ আমার মনে হলো কল্যাণ কি রাত দুপুরে আমাকে একা পেয়ে কবিত্বের টেক্কা দিচ্ছে। ওর কথায় খানিকটা যেন সত্যি গভীরতার সুর। বললাম, কি করে পার হবি? আমার তো মনে হচ্ছে এটা অন্ধকার, কাদায় ঠিক ঠিক নরকের নদীর মতো বিচ্ছিরি। কল্যাণ আমার দিকে গূঢ় সন্দেহের চোখে তাকিয়ে রইল। তারপর বলল, যা, এ তো গঙ্গা, পুণ্যসলীলা। কিন্তু যাই হোক, তোর কি মনে হয় না এটা একটা অদ্ভুত জীবন্ত জিনিস যা কোনোদিন পার হওয়া যাবে না? কল্যাণ কোনোদিন পারবে এরকম কথা বলতে? আমি ঠিক পার হতে চাই না, আমি ডুবে থাকতে চাই। কিসে ডুবে থাকতে? নদীতে? হ্যাঁ, সব নদীতে নয়। এখন এইমাত্র মনে হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে ডুবে মরি। মরব? তুই সাক্ষী থাকবি? থাকব। তার আগে তোর নীল সুরটা আমাকে দিয়ে যা। তোর ওটা আমার খুব পছন্দ, মাইরি। তুই জানিস না পরীক্ষিত। কল্যাণ কোট খুলতে খুলতে বলল, শরীরে বড় মৃত্যু ভয় ঢুকেছে আমার। মনে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি। খুবই লজ্জা লাগে। কিছুই হল না। জীবনের শ্রেষ্ঠ সময়টা লেখা খেলা করে কাটালুম। যখন চুল পাকবে, দাঁত থাকবে না, তখন হয়তো লেখার জন্য কিছু টাকা করে পাব। খবরের কাগজের লোকেরা যাকে বলে সম্মান দক্ষিণা। তোর লজ্জা করে না? এই কি জীবন নাকি? এর চেয়ে নিজের হাতে। তুই দাঁড়া পরীক্ষিত, আমি যাই। কোথায়? জলে, নদীর বিছানায় ঘুমোই। কোনো ক্ষোভ থাকবে না। আমিও তাই ভেবেছিলাম। সেই জন্যই তো আমিও গিয়েছিলাম আত্মহত্যা করতে। কবে? তুই আত্মহত্যা করতে গিয়েছিলি? তোর মতো? কেন, জব্বলপুরে ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েছিলাম, তোর মনে নেই? তুই লাফিয়েছিলি? তুই তো হঠাৎ পড়ে গেলি। না, এক মুহূর্তে আমার মৃত্যু খেলে গিয়েছিল, হার্ট ক্রিনের মতো। নিচে নদীতে অন্ধকার স্রোত দেখে হঠাৎ মনে হয়েছিল যাই বলে সাড়া দিই। স্রোত, আমিও তোমার সঙ্গে যাব। মাঝখান থেকে অবিনাশ এসে দেখলুম কল্যাণ পেছন ফিরে উঠতে শুরু করেছে। আমার পুরো কথা না শুনে সিঁড়ির উপরে গিয়ে মূর্তিটার নিচে দাঁড়াল। বিশাল সমর মূর্তিটা ঝুঁকে আছে, কোনো ইংরেজ রাজপুরুষের। যেন মূর্তিটা কোনো তুলনা মনে আসছে না। শুধু মূর্তিটাই চোখে ভাসছে, বিশেষত ওই অন্ধকারে তলোয়ারের উপর হাত রেখে ঝুঁকে দাঁড়ানো। মনে পড়ছে মূর্তিটার নিচে কল্যাণকে কি সাধারণ অকিঞ্চিৎকর লেগেছিল। ভেবেছিলাম মানুষ কি একটা মূর্তির চেয়েও নগণ্য?
বা কম জীবন্ত? পরে ভাবনাটা সংশোধন করে নিয়েছি। মানুষ না, শুধু কল্যাণ। ওই বাস্টার্ড, ওকে আমি দুচক্ষে দেখতে পারি না, খালি বড় বড় কথা। শেখর। সকালবেলা সারা শরীর ব্যথা করে প্রত্যেক দিন। অধিকাংশ দিনই রাত্রে আলো নেভাতে মনে থাকে না। দিনের বেলা আলোটা নেভাতে গিয়ে আশ্চর্য হয়ে তাকাই। কি করুণ মূর্তি ওই আলোর! তিন পুরুষের বাড়িতে এখনো কিছু কিছু ঝাল লণ্ঠন আছে। আমি সেগুলো নষ্ট করিনি। ভেতরে বাল্ব বসিয়ে জ্বালি। রাতের বেলা খুব জমজমাট দেখায়, প্রাচীন রাজপুরুষের মতো। কিন্তু দিনের বেলা কি মলিন রুগ্ন চেহারা আলোটার! আমি দিনের বেলাতেই এটাকে দেখতে ভালোবাসি। রাত্রিরের অত প্রখরতা সহ্য হয় না। সুইচ টিপে আলোটা একবার নেভাই ও জ্বালি। আলোটা নেভালেই রোদ্দুর চোখে পড়ে বিশেষভাবে। রোদ্দুর দেখলেই মনে হয় দূরে চলে গেছি। ধানবাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অথবা কুচবিহারে, অথবা ছেলেবেলায় খুলনায় যেমন হাঁটতুম শশাঙ্কর সঙ্গে। সকালে উঠলেই শরীর ব্যথা করে। এ বেশ মজা। রাত্রিরে কোনোদিন ঘুম আসতে চায় না। প্রতিদিন স্লিপিং পিল খেতে হয়, তবু ঘুম আসে না। দেয়ালে ছবি দেখি, ছবি তৈরি করি, ছবি নষ্ট করি। শেষ রাত্রে ঘুমের মতো আচ্ছন্নতা। সকালে গা ব্যথা। সেই ব্যথা সারাবার জন্য আবার ট্যাবলেট খাই। শুনেছি বেশি ট্যাবলেট খেলে রাত্রে ঘুম হয় না। ঘুম হয় না বলে রাত্রে ট্যাবলেট খাই, সেজন্য সকালে গা ব্যথা। আবার গা ব্যথা সারাবার জন্য ট্যাবলেট খাই, সেজন্য আবার রাত্রে ঘুম হয় না। সকালে যার সঙ্গে দেখা হয়, আমার বিরস মুখ দেখে শারীরিক ব্যাপারে প্রশ্ন করে। আমার সেই গা ব্যথার কারণ বলি, ওই ট্যাবলেটটা খাস না কেন? খুব ভালো কাজ দেয়, শরীর একেবারে ঝরঝর করে দেবে। এই বলে একটা ট্যাবলেটের নাম করে। রাত্রে যার সঙ্গেই দেখা হয়, কথায় কথায় বলি, রাত্রে একদম ঘুম হচ্ছে না ভাই। সঙ্গে সঙ্গে কেউ না কেউ বলে, অমুক ওষুধটা খেয়ে দেখ, মন্ত্রের মতো অ্যাকশন, 10টা ভেড়া গোনার আগেই ঘুমিয়ে পড়বি। প্রত্যেকে কিছু না কিছু ওষুধ জানে, সবগুলোই কার্যকরী, কিন্তু সবগুলোই আংশিক। সকলেই আংশিক ওষুধ নিয়ে আছে। 3 ফর্মা প্রুফ জমে গেছে। কখন দেখব জানি না, একেবারে সময় পাই না। মাথার মধ্যে অনেকগুলো সরু সরু রাস্তা তৈরি হয়ে গেছে। সেই সবকটা রাস্তার ট্রাফিক আমাকে একা সামলাতে হয়। সবুজ, লাল, হলুদ আলো জ্বলে, আমি টের পাই। মাথার মধ্যে একটা জাদরেল পুলিশ অফিসার সব সময় ব্যাটন হাতে রাগে ঘুরে বেড়াচ্ছে। তারই আশপাশে আরেকটা রোগা উদ্ভ্রান্ত লোক, ছেঁড়া জামা, 3 দিন দাড়ি কামায়নি। সেই লোকটা বলছে, ক্ষমা করুন, ক্ষমা করুন। এই ক্ষমা প্রার্থী নিরীহ লোকটি ও ক্ষুব্ধ পুলিশ অফিসার ঘুরছে আমার মধ্যে। নানান রাস্তা দিয়ে ছুটছে, কখনো হাঁটু মুড়ে বসছে, লুকোচ্ছে। এরা কি নাটক তৈরি করছে জানি না। এরা আমারই মাথার মধ্যে, তবু এদের চিনি না আমি। কখনো বা পুলিশ অফিসারের মতো লোকটা গর্জন করে বলছে, না, ক্ষমা করবেন না, ক্ষমা নেই। এই বলে পাছে ক্ষমা করে ফেলে, এই জন্য ছুটে পালাচ্ছে। আর নিরীহ করুণ লোকটা ক্ষমা করুন, ক্ষমা করতেই হবে বলে তাড়া করছে তাকে। সেই অদ্ভুত দৌড় প্রতিযোগিতা মাথায় নিয়ে আমি বসে থাকি টেবিলের সামনে। গায়ে ব্যথা, প্রুফ যেমন তেমন পড়ে থাকে। ডানা ভাঙা পাখির মতো উল্টানো আর্ধেক শেষ করা বই, ড্রয়ারে আর্ধেক শেষ করা উপন্যাসের পাণ্ডুলিপি। ওই পাগলাটে দৌড়ের জন্য মাথায়ও ব্যথা হয়। এছাড়া আছে মাধবী। সপ্তাহে 3 দিন মাধবী আসে আমার বাড়িতে, দুপুরবেলা। এখন কলেজ বন্ধ বলে সন্ধ্যাবেলাটা শুধু শুধু ছাত্রী পড়িয়ে নষ্ট করতে চাই না, তাই ওকে দুপুরেই আসতে বলেছি। শুধু দুপুরবেলাটুকুও থাকে, কিন্তু আমাকে ব্যাপৃত রাখে সারা দিন। যেদিন দেখা হয়, সমস্ত দিনটা মাধবীর কথা কিছুতেই ভুলতে পারি না। অতি কষ্টে তবু বন্ধুবান্ধবদের কাছ থেকে দুপুরবেলাটা ছিনিয়ে নিয়েছি। আমার বাড়িতে যে যখন ইচ্ছে আসে, আমি থাকি বা না থাকি, আমার ঘরে এসে আড্ডা মারে। মাকে ডেকে চায়ের হুকুম করে। বন্ধুরা বসে থাকবে বলে আমাকে সবসময় তাড়াতাড়ি ফিরতে হয় বাড়িতে। বলতে গেলে আমার স্বাধীন সময় কিছুই নেই। প্রত্যেকে আলাদাভাবে আড্ডা মারতে আসে আমার সঙ্গে, কিন্তু আমার কোনো নির্বাচনের অধিকার নেই, কারণ আড্ডার জায়গা আমার বাড়ি। অনেকে অন্য বন্ধুদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আমার বাড়িতে। কেউ হয়তো এসে বলল, অমুক এসেছে। বললুম না। সে বসে রইল, বইয়ের পাতা উল্টাতে লাগল। খানিকটা বাদে অমুক এসে বলল, আরে তুই কতক্ষণ এসেছিস? আমি সম্পূর্ণ অপ্রয়োজনীয়। খানিকটা বাদে তারা নিজেদের কথা সেরে তারপর আমার সঙ্গে দু একটা মুখ রাখা কথা বলে, আচ্ছা চলি, বিদায় নেয়। অতি কষ্টে সবাইকে নোটিশ দিয়ে বলেছি, দুপুরবেলা কেউ আসবে না। দুপুরবেলা আমি একা থাকতে চাই।
দুপুরবেলা মাধবী আসে ইতিহাস পড়তে। টেবিলের ওপাশে বসে যখন আমি ওকে মিউজিয়ামের পাথর বিষয়ে বই পড়া বক্তৃতা শোনাই, তখন চুপ করে বসে থাকে মাধবী, একটাও শব্দ করে না। খানিকটা বাদে লক্ষ্য করি ও একটাও কথা শুনছে না আমার, শুধুই আমার দিকে তাকিয়ে আছে। আমি থেমে যাই, জিজ্ঞেস করি, কি দেখছ? ওটা কার ছবি? তখন বুঝতে পারি ও আমাকে দেখছে না, দেখছে আমার পিছনের দেয়াল। বলি, সালভাদর দালি, ছবিটার নাম জ্বলন্ত জিরাফ। ও আচ্ছা, তারপর বলুন। কখনো কখনো শুধুই আমার মুখের দিকে তাকিয়ে থাকে। তখনও জিজ্ঞেস করি, কি দেখছ? আপনাকে। এরকম পরিষ্কারভাবে কোনো মেয়ে কথা বলে না। অধ্যাপকের দিকে তাকিয়ে কোনো ছাত্রী বলে না, আমি আপনাকে দেখছি। শুনে আমি একটু থতমতো খেয়ে যাই। কিন্তু ছাত্রীদের এইসব ব্যবহারের প্রশ্রয় দিতে নেই, তাহলে চাকরি রাখা যায় না। সেই জন্য আমি খানিকটা নির্বিকারভাবে বলি, আমাকে কি দেখার আছে? এমন কিছু দর্শনীয় নই। নিয়নডার্থাল স্কাল আমার, লক্ষ্য করেছ? তা নয়, আপনাকে আমার একজন চেনা লোকের মতন দেখতে। খুব মিল আছে। সত্যি, আপনি অনেকটা অবনীভূষণের মতো দেখতে। এ কথা মাধবী আরও কয়েকবার বলেছে। কে অবনীভূষণ আমি জিজ্ঞেস করিনি কখনো। মাধবীর সঙ্গে তার কি সম্পর্ক, সে কোথায় এখন, বেঁচে আছে কিনা কিছুই জানি না। মাধবী কখনো বলেনি। যেন ওর সঙ্গে আমার একটা লুকোচুরি খেলা চলছে এ নিয়ে। আমিও কিছুতে জিজ্ঞেস করব না, মাধবীও জিজ্ঞেস না করলে বলবে না। দুজন মানুষ কখনো একরকম দেখতে হয় না। অবনীভূষণকে আমার মতো দেখতে, অর্থাৎ তার মুখ বা চোয়াল আমার মতো, অথবা তার চোখ, অথবা আমার মতো কোনো ভঙ্গি। কোথাও আমার মতো আরেকজন লোক আছে, এই দুশ্চিন্তা আমাকে ভীষণ বিব্রত করে। লোকটি সম্বন্ধে খুবই কৌতূহল হয়, ঈর্ষা নয়। সে যদি মাধবীর প্রেমিকও হয় তবুও না। আমি নিজের চিন্তা ভুলে গিয়ে আমারই মতো অন্য একটা লোক, অবনীভূষণ, তার চিন্তায় বিভোর হয়ে যাই। ক্রমশ এই ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে যায়, অবনীভূষণ নিশ্চিতই মাধবীর প্রেমিক। মাধবী যেভাবে নামটা উচ্চারণ করে। লোকটা হয় এদেশে নেই এখন, বা মারা গেছে। মাধবীর মতো ধনীর দুহিতার সঙ্গে যখন প্রেম, তখন সেও নিশ্চয়ই খুব উঁচু বংশের ছেলে। মাধবীর সঙ্গে টেনিস খেলতে খেলতে কিংবা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড দিয়ে ৬০ মাইল স্পিডে গাড়ি চালাতে চালাতে কি করে আমারই মতন চেহারার একজন লোক মাধবীকে প্রণয় জানাত, কি ভাষা ব্যবহার করত, ভাবতে ভাবতে আমিও একদিন মাধবীর প্রেমিক হয়ে পড়ি। এর আগে কত মেয়ের সঙ্গেই তো চেনাশোনা, জানা, আরও অনেক কিছু হল। কিন্তু কখনো কোনো মেয়ের সম্পর্কে আমি এত বেশি ভাবিনি, বিশেষত ছাত্রীদের সম্পর্কে তো নয়ই। ছাত্রীদের ব্যাপারে আমি কখনো মাথা ঘামাইনি। আগে অনেক সুযোগ এসেছিল, মাধবীর চেয়ে অনেক সুন্দরী মেয়ে, তবুও না। কিন্তু হঠাৎ মাধবী আমার হৃদয়ের ৩ ভাগের ১ ভাগ দখল করে ফেলেছে। সত্যি, আমি এ কদিনে অনেক বদলে গেছি। আমার চিন্তা ও স্বভাবের অনেক বদল হয়েছে। আর চিন্তার দিক দিয়ে বদলে গেছি বলেই কি আমার চেহারাও বদলে গেছে? কোথাকার কোন এক অবনীভূষণের মতন দেখতে হয়েছে আমাকে। রাত্রির বেলা বিছানায় শুয়ে শুয়ে আমি অবনীভূষণ হয়ে যাই, হয়ে গিয়ে মাধবীর কথা ভাবি। মাধবীর জন্য বিষম মন কেমন করে নিজেকে অবনীভূষণ ভেবে। মাধবীর ধরন ধারণ ঠিক ছাত্রীর মতো নয়, অনেকটা প্রভুপত্নীর মতন। বড়লোকের মেয়ে বলেই বোধহয় একটু দেমাগী স্বভাব। আগে জন্য ওকে খুব পছন্দ করতুম না, এখন ওর এই অভিজাত ভঙ্গিও আমার খুব ভালো লাগে। আমার সিগারেটের ছাই ঝাড়ার ধরন দেখে একদিন মাধবী বলল, অবনীভূষণও ঠিক একই রকমভাবে ছাই ঝাড়ত। বস্তুত আমি নিজেই অবাক হয়ে গেলাম, কারণ আঙুলের টুসকি মেরে আমিও আগে কখনো ছাই ঝাড়িনি, আজকেই প্রথম। কি করে এ স্বভাব আমার হল? তবে কি আমি সত্যি ক্রমশ অবনীভূষণ হয়ে যাচ্ছি? প্রসঙ্গ পাল্টাবার জন্য আমি বানিয়ে বললুম, আমি এরকম টুসকি মারার কায়দা শিখেছি আমার বন্ধু পরীক্ষিতের কাছ থেকে। তুমি তাকে চেনো? নাম শুনেছি, লেখেন তো। আপনার বন্ধুদের মধ্যে আমি শুধু অবিনাশ মিত্রকে চিনি। একদিন আলাপ হয়েছিল, খুব চমৎকার লোক। অবিনাশ কি বিশ্বশুদ্ধ সব মেয়েকে চেনে? অবিনাশের সঙ্গে কবে কোথায় আলাপ হয়েছিল জিজ্ঞেস করতেও ভয় হল। কি জানি অবিনাশ এর হৃদয়ে রক্তাক্ত করেছে কিনা। না, করেনি। যেরকম আলতোভাবে মাধবী চায়ের কাপে চামচ নাড়ছে, তাতে বুঝতে পারা যায় এরকম কোমলতা কোনো আহত নারীর থাকে না। আগে মাধবীকে খুব একটা রূপসী মনে হতো না, কিছুটা স্থূল, শরীর থেকে অন্তত ১০ পাউন্ড ওজন কমালে ফিগার সুন্দর হবে ভাবতুম। নাকটাও একটু চাপা। ক্রমশ মনে হচ্ছে
ওরকম গ্রীবার লাবণ্য আমি আগে কোনো মেয়ের দেখিনি। ওরকম স্নিগ্ধ অথচ চুম্বকের হাসি, অর্থাৎ মাধবীর প্রতি আমি মায়ায় আবদ্ধ হয়ে গেছি, যাকে বলে ভালোবাসা। মনে হয় মাধবীর 2 বাহু পেলে এ জীবনে উদ্ধার পেয়ে যাব। হঠাৎ আজকাল এরকম উদ্ধার পাবার ইচ্ছেই বা কেন মনে যাচ্ছে? এছাড়া আর একটা দৃশ্য আমাকে খুব বিরক্ত করছে আজ কয়েকদিন। ঢালু অন্ধকার রাস্তা, দুপাশে গাছের সারি, একটা মোটর গাড়ি হেডলাইট জ্বেলে স্পিডে নেমে আসছে। কোনো কিছু লিখতে গেলেই প্রথমে এ দৃশ্যটা চোখে ভাসে, অথচ এমন কি গুরুত্বপূর্ণ দৃশ্য এটা, কোথায় দেখেছি তাও মনে পড়ে না। অন্ধকার ঢালু রাস্তায় মোটর গাড়ি, দুপাশের গাছের সারির মধ্য দিয়ে তীব্র আলো জ্বেলে নেমে আসছে। কোথায় অন্ধকার, কোথায় ঢালু রাস্তা, কে গাড়ির চালক, কিছুই জানি না। অথচ দৃশ্যটা তাড়িয়ে দিতে ইচ্ছে করে না। আপনা থেকেই কেন এলো জানতে ইচ্ছে হয়। সামনে একতারা প্রূপ ছড়ানো। আমি মাথার মধ্যে পুলিশ ও ক্ষমাপ্রার্থী, মাধবী, অবনীভূষণ, অন্ধকার ঢালু পথে গাড়ির দৃশ্য নিয়ে চুপ করে বসে আছি। এই সময় পরীক্ষিত অনিমেষ এলো। অনিমেষ কাল ফিরে যাবে এক ছেলে ও গায়ত্রীকে নিয়ে। আর একটা ছেলে বাঁচেনি। সিগারেটের ছায়ের সঙ্গে প্রচুর কথা উড়ে গেল। অনিমেষ শান্ত গলায় থেমে থেমে পুরনো দিনের কথা বলল। বলল, ছেলেটাকে শ্মশানে পোড়াতে গিয়ে পুরনো কথা সব মনে পড়ল আবার। বোধহয় বছর 4 পর শ্মশানে গেলুম। আগে তো প্রতিদিন সন্ধ্যাবেলা ওখানেই আমাদের আড্ডা ছিল। এতদিন পর শ্মশানে গিয়ে অনিমেষের মনটা একটু ভারী হয়ে গেছে মনে হল। ছেলে মরার জন্য ওর কি খুব দুঃখ হয়েছে? ছেলে মরার পর দুঃখ হওয়াই তো স্বাভাবিক, কিন্তু যমজ ছেলের এক ছেলে বেঁচে আছে, একজন মরেছে। সুতরাং একজনের জন্য আনন্দ, আরেকজনের জন্য দুঃখ, কিন্তু কোনটা বেশি? যাই হোক, অনিমেষকে কিছুটা অন্য কথা বলে ভোলানো দরকার। আমি বললুম, তোমার মনে পড়ে অনিমেষ, শ্মশানের পাশে আমাদের রাত্রে শুয়ে থাকা? বগলে ব্র্যান্ডির বোতল, ইট বাঁধানো ঢালু গঙ্গার পাড়ে। কে যেন গান গাইতে গাইতেই গড়িয়ে পড়ে গেল। পরীক্ষিত না অনুরাংশ? ও গগন, মনে আছে। কেন, সেবার সেই দুর্গাপুজোর সময় মনে নেই? মনে পড়তেই হাসি পেয়ে গেল। অরুণাংশ 2টো হুইস্কির পাইট পকেটে নিয়ে ঘুরছে। কোথাও বসে খাবার জায়গা নেই। আমি বললুম, চল গঙ্গার পাড়ে যাই। দুর্গাপুজোর অষ্টমীর দিন, কিন্তু গঙ্গার পাড় ভিড়ে ভর্তি। অন্ধকারে জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে বসে আছে। আমরা কোথাও আর জায়গা পাই না। ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না। শেষ পর্যন্ত বটগাছের নিচে এক সাধুর আশ্রমের কাছে আমরাও সাধু সেজে বসে গেলুম গোল হয়ে। 2-1 চুমুক দেবার পর মনে হলো খানিকটা জল দরকার। সাধুটাকে বললাম। সে বলল, গঙ্গাজি মে ইতনা পানি হ্যাঁ, পি লো। তাই নিতাম, কিন্তু তাপসটা খানিকটা শৌখিন, ও কিছুতেই গঙ্গার জল মেশাবে না। তখন অরুণাংশ একটা চাওয়ালাকে ডেকে চা না কিনে খালি 6টা ভাঁড় কিনল। শুধু ভাঁড় দিয়ে কি করবে দেখার জন্য কৌতূহলী চাওয়ালা খানিকটা দাঁড়িয়েছিল। হঠাৎ অরুণাংশ জমিদারি কায়দায় তাকে হুকুম করল, এই চাওয়ালা, তোমার কলসিটা রেখে 1 বালতি পরিষ্কার জল নিয়ে এসো তো। লোকটা খানিকটা ইতস্তত করতে অরুণাংশ বিষম ধমক দিল, যা, ও দেখছ কি হাঁ করে? পরীক্ষিত গাঁজার খোঁজে সাধুর ঝুলিতে হাত দিয়ে, কিরে পরীক্ষিত, তোর মনে পড়ে? পরীক্ষিত চুপ করে বসেছিল, শুকনো হাসি হেসে বলল, হুম। আমি বললুম, কিরে, তোর শরীর কি খারাপ নাকি? না, কিছুটা। ভাবছি অনিমেষের সঙ্গে বাইরে চলে যাব। কয়েকদিন ঘুরে এলে ভালো লাগবে। তোর এখানে অবিনাশ আসে? না, অনেকদিন আসেনি। আমার সঙ্গে কাল দেখা হয়েছিল। অনিমেষ বলল, কাল রাইটার্স বিল্ডিংয়ে ওর অফিসে গিয়েছিলাম। আমার সঙ্গে বেরিয়ে এলো। দুজনে হাঁটতে হাঁটতে বহুদূর গিয়েছিলাম, প্রায় খিদিরপুর পর্যন্ত। অনেক কথা বলল অবিনাশ। নিশ্চয় ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা। পরীক্ষিত বলল, না, খুবই আন্তরিক। অনেক বদলে গেছে অবিনাশ, অনেক সরল হয়েছে। না, সরল না, সরলতার ভান। তাতেই বা ক্ষতি কি? ভান করতে করতে কেউ যদি সত্যিই সরল হয়, তাও কম নয়। নিষ্ঠুরতার ভান করার চেয়ে তা অনেক ভালো। ও কি বুঝেছে যে ও সারা জীবন যত পাপ করেছে তার ফল ভোগ করতে হবে? পাপ কথাটা অত সহজে উচ্চারণ করিস না পরীক্ষিত। কোনো মানুষ যদি নিজেকে সত্যিকারের পাপী মনে করে, তবে তার পক্ষে আর বেঁচে থাকাই মুশকিল। হঠাৎ অবিনাশকে নিয়ে এত কথা কেন? আমি জিজ্ঞেস করলাম। আমার অবিনাশকে দরকার, পরীক্ষিত বলল। ওর সঙ্গে আমার কয়েকটা অ্যাকাউন্ট মেটাতে হবে। অনিমেষ পরীক্ষিতের দিকে তেছরা ভাবে তাকায়, তারপর আচমকা প্রশ্ন করে, তুই কেমন আছিস রে পরীক্ষিত? পরীক্ষিত প্রশ্নটা ঠিক বুঝতে পারে না। চোখ ছোট করে জিজ্ঞেস করে, কেন,
হঠাৎ এ কথা? কিরকম যেন মনে হচ্ছে তুই কিছুদিন ধরে মনের মধ্যে কোনো কষ্ট নিয়ে আছিস। কষ্ট? না, মনের মধ্যে কোনো কষ্ট নেই। তবে মাথায় যন্ত্রণা হয় মাঝে মাঝে। সেই যে তোর ওখানে মাথায় লেগেছিল। ও, সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবলেও এখন ভয় হয়। ওরকমভাবে ব্রিজ থেকে পড়ে গেলে কেউ। ওটা মোটেই অ্যাক্সিডেন্ট নয়, আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আত্মহত্যা? যাহ, বেশ তো রেলিংয়ের ওপর বসে বসে গান গাইছিলি। যাহ, ওভাবে কেউ আত্মহত্যা করে? কেন? আত্মহত্যা করবি কেন? এখন তো করতে চাই না, সেদিন চেয়েছিলাম। কেন? আজ আর কারণটা মনে নেই, তবে সেদিন মনে হয়েছিল আর এক মুহূর্তও আমি বাঁচতে চাই না। আমি চুপ করে অনিমেষের আর পরীক্ষিতের কথা শুনছিলাম। পরীক্ষিতের কথা শুনে আমার হাসি পেল। বললুম, তুই আত্মহত্যা করতে গিয়েছিলি, কিন্তু অবিনাশ যে অন্য কথা বলে। কি বলে অবিনাশ? অবিনাশ তো বলে ওই নাকি হঠাৎ ফেলে দিয়েছিল তোকে। অনিমেষ চমকে উঠে বলল, অবিনাশ ঠেলে ফেলে দেবে? যাহ, আমি বিশ্বাস করি না। তাছাড়া অবিনাশ তো তখন কাছাকাছি ছিলই না, ও তো সিগারেট কিনতে গিয়েছিল। তোমার মনে নেই, সিগারেট তো কিনতে গিয়েছিল তাপস, অবিনাশ নাকি। পরীক্ষিত গম্ভীরভাবে বলল, অবিনাশ বলে নাকি এই কথা? অবিনাশ আমাকে ঠেলে ফেলে দিয়েছিল? কেন? সে কথা বলেছে? জানি না। তোর আর অবিনাশের মধ্যে কি যে ব্যাপার আছে। যাগে, তোর মাথায় এখনো ব্যথা করে? তুই ডাক্তারের কাছে জানা। যাব, কিছু টাকা ধার দিবি? ওই তো, কিছু একটা ভালো কথা বললেই অমনি টাকা। দরকার নেই তোর ডাক্তারের কাছে যাবার। দে না, কটা টাকা ধার দে না। বড় লোকের মেয়েকে পড়াচ্ছিস, তোর অনেক টাকা। ধার বলিস কেন? কোনোদিন টাকা নিয়ে ফেরত দিয়েছিস? ভিক্ষে চাইতে পারিস না? ঠিক এই সময় অবিনাশ ঢুকল আমার ঘরে। শান্ত মুখমণ্ডল। অবিনাশকে দেখে প্রথমে আমার মনে হল ওর কাছে অবনীভূষণের কথাটা জিজ্ঞেস করতে হবে। ও যখন মাধবীকে চেনে, তখন হয়তো অবনীভূষণকেও। অবিনাশকে দেখেই পরীক্ষিত দাঁড়িয়ে উঠে বলল, তোকে আমি 1 মাস ধরে খুঁজছি। অবিনাশ ওর বিশাল চেহারাটা নিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। পরিষ্কার দাড়ি কামানো, ওর কপালের কাছে কাটা দাগটা জ্বলজ্বল করছে। অবিনাশকে আমি পছন্দ করি ওর স্পষ্ট চোখ দুটোর জন্য। কত রকম বদমাইশি করে অবিনাশ, কিন্তু ওর চোখে কোনো গ্লানি থাকে না। চৌরঙ্গিতে 4টে অ্যাংলো ইন্ডিয়ানের সঙ্গে যখন মারামারি করেছিল, তখন ওর চোখ যেরকম, কোনো মেয়ের সঙ্গে যখন সর্বনাশের ভূমিকা করে, তখনও চোখ একরকম। পরীক্ষিত অবিনাশ দরজার আড়ালে গিয়ে কিছু বলাবলি করতে লাগল। আমিও অনিমেষ চুপ। পরীক্ষিত আস্তে আস্তে কি বলল শোনা গেল না। অবিনাশ শান্তভাবে বলল, না। পরীক্ষিত আবার অস্ফুট গলায় কিছু বলল। অবিনাশ পুনরায় শান্ত গলায়, না। পরীক্ষিত ক্রুদ্ধভাবে চেঁচিয়ে বলল, আমি তোর সর্বনাশ করে দেব। অবিনাশ বলল, আমি তো সর্বশান্ত, আমার আবার সর্বনাশ কি হবে? অনিমেষের সঙ্গে চোখাচোখি করে আমি বললুম, ও দুটো কি করছে? অনিমেষ উত্তর না দিয়ে শুধু হাসল। আমার কাছে পুরো ব্যাপারটাই দুর্বোধ্য লাগছে। মনে পড়ল, কয়েকদিন আগে হেমকান্তির অসুখ দেখতে গিয়েছিলাম। হেমকান্তি হয়তো আর বাঁচবে না। সেদিনও ঘরের মধ্যে গায়ত্রী হঠাৎ অবিনাশকে দেখে থমকে গেল। কঠিন গলায় বলল, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। অবিনাশ আলতোভাবে ওর দিকে তাকিয়ে বলল, বলো। কিন্তু যত ভয়ঙ্কর কথাই হোক, রাগ করে বলতে পারবে না, হাসতে হাসতে বলো। গায়ত্রী আমার দিকে তাকালো। কি অস্বাভাবিক জ্বলজ্বলে তখন গায়ত্রীর চোখ। কোনো কারণেও খুবই রেগে আছে। অবিনাশ আমাকে বলেছিল, তুই একটু বাইরে যা। ওদের কি এমন কথা ছিল যা আমার সামনে বলা যায় না? বন্ধুরা সবাই ক্রমশ দূরে চলে যাচ্ছে। এখন সবারই আপন কথা বাড়ছে। খানিকটা বাদে অনিমেষ উঠে গেল ওদের কাছে। একটু পরে 3জনেই ফিরে এলো ঘরে। অবিনাশের চোখ আগের মতোই অবিচলিত। পরীক্ষিতের মুখ ও চোখ লাল, অনিমেষের চোখ হলুদ। হলুদ চোখ, এ কথার কি মানে হয় জানি না, কিন্তু পরীক্ষিতের চোখ লাল দেখার পর অনিমেষের চোখ স্বাভাবিকভাবেই হলুদ মনে হল। দুর্বোধ্যতার রং হলুদ। ফুলের মধ্যে যেগুলোর রং হলুদ, সেগুলোই অপদার্থ। দুর্বোধ্যতা ফুলের মানায় না। অবিনাশ ঠান্ডাভাবে পরীক্ষিতের কাঁধে হাত দিয়ে বলল, পরীক্ষিত। সঙ্গে সঙ্গে পরীক্ষিত ঘুরে দাঁড়িয়ে চটাং করে এক থাপ্পড় কষাল অবিনাশের গালে। অনিমেষ তাড়াতাড়ি উঠে দাঁড়াল। আমি হাততালি দেবার জন্য তৈরি হলাম। দুজনেই বেশ তেজি, মারামারি হলে জমবে ভালো। থাপ্পড় খেয়ে অবিনাশের মুখ নীল হয়ে গেল। তারপর অবিনাশ একটু হাসল, বলল, এটা হয়তো আমার পাওনা ছিল, কিন্তু তোর জন্য আমার দুঃখ হয় পরীক্ষিত। বাহ, তোর শাস্তি। ইত্যাদি কিছু বলে
পরীক্ষিত আরেকটা থাপ্পড় মারার জন্য রেডি হতেই আমি ওকে ধরলাম। কি পাগলামি করছিস? তোদের ব্যাপারটা কি? কিছু না, তুই এর মধ্যে থাকিস না শেখর। কেন? কেন আমি থাকব না? বলছি তুই এর মধ্যে থাকিস না, তুই সব ব্যাপার জানিস না। আচ্ছা থাকব না, কিন্তু উল্টে অবিনাশ একখানা ঝাড়লে তোর দাঁত কখানা আস্ত থাকবে? ওকে ছেড়ে দে শেখর। অবিনাশ বলল, যদি মারতে চায় মারুক, সব আঘাতেরই যে প্রতি আঘাত দিতে নেই। আমি এখন এই কথা শিখছি। রাগ আর ঈর্ষাই হল পরীক্ষিতের ধর্ম। রাগ আর ঈর্ষা থেকেই পরীক্ষিত ওর বিখ্যাত লেখাগুলো লেখে। তাছাড়াও বাঁচতে পারে না। ওকে থামিয়ে লাভ কি? পরীক্ষিতকে ভারী সুন্দর দেখাচ্ছিল। রেগে গেলেই পরীক্ষিতকে সুন্দর দেখায়। তখন ওকে মনে হয় অসহায়। ওর দর্প অহংকার কোথায় লুকোয়। করুণ মুখখানি ফুটে ওঠে। কি নিয়ে রাগারাগি তা আমি বুঝতে না পারলেও পরীক্ষিতের জন্য আমার দুঃখ হল। যে পরীক্ষিত সবসময় বন্ধুত্ব কিংবা সংঘবদ্ধতার কথা বলে, হঠাৎ অবিনাশের কথা বলে হঠাৎ অবিনাশের ওপর ওর এত ক্রোধ কেন? কি জানি। কাল তোর সঙ্গে যখন আবার দেখা হবে পরীক্ষিত, আমি সব ভুলে যাব। অবিনাশ আবার বলল, তুই সব কাজ করিস অত্যন্ত ভেবেচিন্তে, আগে থেকে পরিকল্পনা করে, কিন্তু আমার সব ব্যবহার উদ্দেশ্যহীন, সেই জন্যই অনুতাপহীন। এইভাবে জীবনটা চালাবি? জীবন মানে তো ৫০ কি ৬০-৭০ বছর এই পৃথিবীতে কাটিয়ে যাওয়া। যার যেরকম ইচ্ছে সে সেরকম কাটিয়ে যাবে। যতই চেষ্টা করিস ৭০-৮০, বড়জোর ১০০ বছর বাদে চলে যেতেই হবে, আর ফেরা হবে না। পাপ পুণ্য যাই হোক, চামড়া শিথিল হবেই, চোখে ছানি পড়বেই, যৌনশক্তিও হরণ করে নেবে সময়। সুতরাং এই কটা বছর আমি প্রতি মুহূর্তের ইচ্ছা অনুযায়ী চলতে চাই। কেউ জুয়া খেলে সময় কাটায়, কেউ কবিতা লিখে, কোনটা ভালো বা বড় কেউ জানে না, যার যেটাতে নিঃশ্বাস নেওয়ার সুবিধে। কিন্তু সাহিত্য কিংবা শিল্পের জন্য আত্মত্যাগ কিংবা নিজেকে কষ্ট দেওয়া সম্পূর্ণ বোকাদের কাণ্ড। জীবনটা নষ্ট করে অমরত্বের লোভ মাইরি। ভাবলে হাসি চাপতে পারি না। ৩০ বছর কেটে গেছে, আর ৩০ কি ৪০ বছরের ভিসা আছে এখানে থাকার। তারপর চলে যেতেই হবে, আর ফেরা যাবে না। কিছুতেই আর এখানে ফেরা যাবে না। মৃত্যুর পর তোর বইয়ের আর কটা এডিশন হলো কিংবা ইউনিভার্সিটিতে কি থিসিস লেখা হলো, ফিরে এসে দেখতে পারবি না। একটাই জীবন, সেটাতে আমি প্রতি মুহূর্ত বাঁচতে চাই। পরীক্ষিত স্তম্ভিতভাবে তাকিয়েছিল অবিনাশের দিকে। এই দীর্ঘ বক্তৃতাও এতক্ষণ ধরে কি করে শুনল কে জানে। অবিনাশও এরকম ঠান্ডাভাবে তো কোনো কথা বলে না। ওদের কিছু হয়েছে বোধহয়। অনিমেষ খুব আস্তে আস্তে বলল, কথাটা আপনি এমনভাবে বললেন যেন খুবই নতুন এবং নিজস্ব। তা কিছু নয়, কিন্তু আমার জীবনটা আমার নিজস্ব, সেটা আমার মত অনুযায়ী চলবে আশা করি। অবশ্য যদি না হঠাৎ জেলে আটকে রাখে, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। অনিমেষ একটু হাসল, তারপর বলল, জেলে আটকে রাখবে কেন? অবিনাশবাবু, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি যদি আপনার মতন হতে পারতাম। আমার মতন মানে? আমার মতন কি? আমি তো কিছুই হইনি। লেখাটেখা ছেড়ে দিয়েছি, বিশেষ কোনো কাজকর্ম করি না। আমার মতন আবার হবার কি আছে? তবু আপনার এই যে হালকাভাবে বেঁচে থাকার চেষ্টা আমার বড় ভালো লাগে। যখন যা ইচ্ছে তাই করা, জীবন সম্পর্কে আপনার কোনো ভয় নেই। ভয় নেই বলেই আপনার মুখখানা খুব সুন্দর। যখন যে কোনো মেয়েকে দেখলেই আপনার ছুঁতে ইচ্ছে করে, ভোগ করতে ইচ্ছে করে। আপনি চেষ্টাও করেন তৎক্ষণাৎ কিছু না ভেবে। জানেন, আমি এগুলো একদম পারি না, কিন্তু ভেতরে ভেতরে আমারও এরকম ইচ্ছে, কিন্তু পারি না। অবিনাশ হাসতে হাসতে বলল, আসুন, আপনার সঙ্গে আমার জীবনটা বদলাবদলি করি। অনিমেষ ব্যগ্রভাবে বলল, করবেন? সত্যি যদি করা যেত। আমি হঠাৎ বিয়ে করে জড়িয়ে গেলাম, মফস্বলে চাকরি। একদম ভালো লাগে না। ইচ্ছে করে কলকাতায় থেকে আপনার কাছে ট্রেনিং নিই। পরীক্ষিত বলল, মেয়ে পটানো ছাড়া ও আর কি বিষয় ট্রেনিং দিতে পারবে? অনিমেষ বলল, সেটাই বা মন্দ কি? একটু কিছু পাবার চেষ্টা তো বটে। আচ্ছা অবিনাশবাবু, কোনো মেয়েকে পাবার চেষ্টা করেও ব্যর্থ হলে কেমন লাগে? আমার এই অভিজ্ঞতাও নেই। আমার প্রথম যে মেয়েটির সঙ্গে পরিচয়, তাকেই বিয়ে করেছি। ও ব্যাপারটা বুঝতেই পারলুম না। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছিলাম এর ৭ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।